আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিওতে প্রচার করছিলাম। আমি একটা স্টুডিও সেট আপ করছি, যে স্টুডিওর মাধ্যমে প্রবাসী ভাই ও বোনদের সফলতা উঠতে উঠতে হঠাৎ করে ব্যর্থতার মধ্যে পড়ে যাওয়ার যে গল্প, সেগুলো তার মুখ দিয়েই প্রচার করব। তার মুখ দিয়েই হাজার হাজার ভাই বোনকে বলার সুযোগ করে দেব, যেন পরবর্তীতে তারা সতর্কতা অবলম্বন করতে পারে। পরবর্তীতে যেন ওই ধরনের মারাত্মক ব্যর্থতা থেকে, মারাত্মক মনে করেন যে পরিণতির হাত থেকে যেন নিজেকে সেভ করতে পারে। এরই পরিপ্রেক্ষিতে একজন ভাই আমার সাথে যোগাযোগ করছে। সে যদিও সে আমার সাথে আগে সৌদিতে ছিল, আজ থেকে প্রায় প্রায় 20-22 বছর আগে সৌদিতে, রিয়াদে আমরা একসাথে ছিলাম। আচ্ছা, সে আর আমি একই প্রতিষ্ঠানে জব করতাম। আমি ছিলাম আল ফয়সালিয়াতে। রিয়াদে যারা ঢুকছে, একবার 1 মিনিটের জন্য যারা রিয়াদে ঢুকছে, তারা সবার আগে দুইটা বিল্ডিং ফলো করবে, তাদের চোখে আসবে। একটা হচ্ছে কিংডম টাওয়ার, আর একটা হচ্ছে আল ফয়সালিয়া। সৌদি আরবের মধ্যে সবচেয়ে বড় বিল্ডিং এই দুইটা। আচ্ছা, ওই আল ফয়সালিয়ার স্টাফ আমি ছিলাম, সে ছিল ফয়সালিয়ার স্টাফ ছিল। তো একদিন সে ছেলে যেটা আমাকে প্রকাশ করতে বলছে, সে আসতে পারতেছে না বা সে নিজেকে ফেস করতে চাচ্ছে না, চক্ষু লজ্জায়, সামাজিক লজ্জার ব্যাপার আছে, সব কিছু মিলে তার মেন সারমর্ম বস্তুটা হচ্ছে এই: সে একটা মেয়েকে ভালোবাসতো, ভালোবেসে বিয়ে করছে। বিয়ে করার পরে 4 বছরের মাথায় সে প্রতি বছর বছর, যেহেতু আমরা হোটেলে ছিলাম, হোটেলে 10 মাস পর পর বা 1 বছর মধ্যে 40-50 দিনের ছুটি পাইতো। সে বছর বছর ছুটি কাটাই আসতো। এইভাবে 4 বছরের মাথায় সে বিভিন্ন সময় বিভিন্ন কারণ দেখায় টাকা চাইতো। একবার লাস্ট যেটা, সে 4 বছরের শেষ পর্যায়ে 7 লক্ষ টাকা চায়। তার বাড়ির কাছে একটা পুকুর আছে, পুকুর সহ একটা জায়গা সহ কিনবে, ওখানে নতুন করে বাড়ি করলে খুব ভালো একটা লোকেশন বা ভালো একটা প্লেস, এই মনে করে টাকা চাইছে। এ ছেলের কাছে এত টাকা ছিল না, তারপরে ধার দেনা করে 7 লক্ষ টাকায় দিছে। আগে পরে যা টাকা দিছে সেগুলো হিসাব এখানে আনতেছি না। বাস ওই টাকা দেওয়ার পরে তারপরে আর মেয়ের ফোন আর চালু পায়নি। টোটালি মেয়ের আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করে, মেয়ের বাড়ির লোকজন সাধারণতই যেটা গতানুগতিক বলে থাকে, এক্ষেত্রেও তাই বলে, কি জানি বাবু তোমাদের সাথে কী হয়েছে না হয়েছে আমরা ওটা জানি না। এগুলো কিন্তু অনেক মুরব্বীর একটা ডায়লগ। যখন ছেলে বা মেয়ে কোনো আকাম কুকাম বা মনে করেন যে ইচ্ছার বাইরে কোনো কাজ করে ফেলে, এটা একটা কমন ডায়লগ: কী জানি বাবু তোমরা তোমরা কী কও না কও, তোমরা কী করছো না করছো, তোমাদের মন মাইন্ড আমরা বুঝি না, ও কেন ফোন ধরে না, ওগুলো আমরা জানি না। এই দুইটা কথাই সব কিছু সমাধান করার চেষ্টা করে, কিন্তু সমাধান হয় না। কিন্তু ডায়লগটা মাথায় রাখেন, সবাই এইভাবেই করে। আচ্ছা, এর পরে পরে জানা গেল কি, ওই মেয়ে তার এক পরকীয়ার সাথে জড়াই গেছে। সম্ভবত ওই পরকীয়াটা আগেই ছিল, মাঝখানে বিয়ে হয়েছে, বিয়ের পরে 4 বছর অতিক্রম হয়েছে। এর মাঝে প্রচুর যোগাযোগ করছে, আর্থিক লেনদেন করছে, ওই ছেলেকে আর্থিকভাবে সাপোর্ট দিছে। এই লাস্ট পর্যায়ে যে টাকাটা নিছে 7 লক্ষ টাকা, এই টাকা দিয়েও ওইখানে তারা নতুনভাবে চিন্তাভাবনা করছে। মোট কথা সব কিছু নিঃস্ব করে, সোনা দানা যা কিছু ছিল এর আগে পরে, যা আর্থিকভাবে যেগুলো যা কিছু নিছিল, এগুলো সব একবারে নিয়ে, লাস্ট 7 লক্ষ টাকা নিয়ে মোবাইল বন্ধ করে সে তার মনে করেন চিন্তাভাবনা প্ল্যান মতে সে কেটে পড়ছে। পরে এই ছেলে, আগে তো ইচ্ছা করলে মোবাইলে সবসময় কথা বলা যেত না, কম্পিউটারের মাধ্যমে কার্ড ভরে পরিবারের সদস্যদের সাথে কথা বলতো কম্পিউটারের মাধ্যমে। ওই সময়তে তো অ্যান্ড্রয়েড ফোন হাতে হাতে ছিল না। তো এখন এইভাবে যোগাযোগ করছে। সে দেখি যে তার এই জীবনের কাহিনীটা যদিও আগেকার, কিন্তু সে চাইতেছে যে আমার কাহিনীটা সবাই জানুক। সে আমার মাধ্যমে বলতে বলছে সত্য ঘটনা অবলম্বনে। এর জন্য বলি, প্রেম করেন, বিয়ে করেন, খাতির করেন, যাই করেন, যতটুকু প্রয়োজন এর বাইরে কোনো কিছু দিবেন না। যতটুকু প্রয়োজন। এখন যদি তার মাসে যদি মনে করেন যে আপনি 20,000 টাকা খরচ পড়ে, সে যদি আপনার শ্বশুর বাড়িতে থাকে, মানে আপনাদের বাড়িতে যদি সে থাকে, তাহলে তার তো 20,000 টাকা খরচ করার কোনো অপশনই নাই। আছে কি? 20,000 টাকা কার লাগবে? কেউ যদি জেলা পর্যায়ে যদি ভিন্ন করে বাসা নিয়ে থাকে,
হয়তো 8-10 হাজার টাকা বাড়ি ভাড়া দিয়ে থাকলো, বাকিটা খরচের মধ্যে, ওই হিসাবটা আসতে পারে। বাচ্চা কাচ্চা 2টা 3টা থাকলো, পড়াশোনা করে, কোচিং টোচিং, ওই হিসাবে আরও বেশি আসতে পারে। মোট কথা আপনি আপনার সেন্স ইউজ করবেন, কোথায় কত টাকা লাগতে পারে। এক্সেস টাকা দেওয়ার কোনো কারণ দেখি না। দিবেন কোথায়? আপনার অ্যাকাউন্টে যতটুকু লাগবে, প্রয়োজন হলে আপনি এক্সেসভাবে আপনি অ্যাকাউন্টে ওই মুহূর্তে টাকা কম রাখে তার সেটা পূরণ করবেন। কিন্তু আপনি তার অ্যাকাউন্টে সব পাঠায় দিয়ে পরে আপনি মাথায় এক হাত পিছনে এক হাত দিয়ে আপনি এই একবার চেয়ারম্যান কাছে দৌড়াবেন, একবার মেম্বারের কাছে, একবার থানায়, একবার উকিলের কাছে, এই চক্রাকার প্রক্রিয়ায় দৌড়াদৌড়ি না করে নিজে সতর্ক হন। অ্যাটলিস্ট ব্রেনটা যেন লাস্ট পর্যায়ে ঠিক রেখে মরতে পারেন। ব্রেন বিভ্রান্তি হয়ে আধা পাগল হয়ে মরার কোনো যুক্তি দেখি না। এটাকে বলে নিজে নিজে আত্মঘাতী। এ থেকে নিজেকে সেফ রাখুন। সম্ভব হলে শেয়ার করে দেন। এই ধরনের হাজার হাজার ভাই বোন আছে। আমার এই স্টুডিওর মাধ্যমে তাদের জীবনের ব্যর্থতার কথা তুলে ধরি, যেন আরও প্রায় লক্ষ লক্ষ ভাই যেন সতর্ক হতে পারে। অন্তপক্ষে সতর্কতার বাণী চতুর্দিকে ছড়াই দেওয়ার জন্য হলো আপনি আমার এই প্রসঙ্গটা শেয়ার করে দিন, আমার স্টুডিওতে আসেন। কার দেশে বা বিদেশে কিভাবে তার জীবনে ব্যর্থতা আসলো, তার ব্যর্থতা তো আসার কথা না, তারপর কেন আসলো, এই অপ্রত্যাশিত, তার জীবনে এই অপ্রত্যাশিত ঘটনা আসুন উপস্থাপন করুন, নিজের মুখে বলেন, লক্ষ মানুষকে তা জানার সুযোগ দেন। সে যে পথে গেছে ওইখান থেকে স্টপ হয়ে যেন সতর্ক হয়ে যায়। আশা করি সচেতনতামূলক প্রসঙ্গটা আপনার গুরুত্ব দিবেন, শেয়ার করে দিবেন। কোনো কিছু যদি পরামর্শ দেওয়ার থাকে পরামর্শ দেন, আমি অবশ্যই আন্তরিকতার সাথে গ্রহণ করব। আসসালামু আলাইকুম। সকলের সার্বিক সফলতা কামনা করি। টোটাল ব্যর্থতা থেকে নিজেকে সেভ করুন এই কামনা করি। ভালো থাকবেন।